স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি আফরিন আনোয়ার। বড় এবং নামী হাসপাতালগুলোই টিকা নিতে অগণিত মানুষের ভিড়, কিন্তু বাকি হাসপাতাল অনেকটাই ফাঁকা। সব হাসপাতালে টিকা নিতে মানুষকে আগ্রহী করে তুলতে সিটি কর্পোরেশনগুলোকে এগিয়ে আসার আহ্বান আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেনের। অন্যদিকে টিকা কেন্দ্রের বিশৃঙ্খলা ঠেকাতে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। 27 জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা দেওয়া হয়। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় দেশব্যাপী টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার একই দিনে 2,04,540 জন টিকা নেন। সারা দেশে এ পর্যন্ত 5 লাখের ওপরে মানুষ টিকা নিয়েছেন। নিবন্ধন করেছেন 13.5 লাখের ওপরে। শুরুর দিকে নিবন্ধন ও টিকাগ্রহীতার সংখ্যা কিছুটা কম থাকলেও দিন দিন তা বাড়ছে। জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে গেলে নিবন্ধন করে সাথে সাথে টিকা নেওয়া যাবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর 2 দিন ধরে রাজধানীর কয়েকটি হাসপাতালে চোখে পড়ার মতো ভিড় দেখা যায়। কয়েক জায়গায় সৃষ্টি হয় বিশৃঙ্খলাও। এজন্য স্পট রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের আহ্বান আগে নিবন্ধন করে পরে টিকা কেন্দ্রে যাওয়ার। রেজিস্ট্রেশনের বিষয়ে অনেকেই কিন্তু অভ্যস্ত নয়। একই স্মার্টফোনের মধ্যে টেলিফোনটাও আছে, আবার সেখানে ওই সুরক্ষা.gov.bd এই ওয়েবসাইটে ঢুকেছে। সেখান থেকে ওটিপি নাম্বারটা বের করা যায়, বিশেষ করে প্রবীণ মানুষ তাদের পক্ষে একটু অসুবিধা। সেই পরিবারের যারা তরুণ সদস্য তারা খুবই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয়, তাদেরকে এই বিষয়ে সহায়তা করতে হবে। ঢাকায় 50টি হাসপাতাল, মাতৃসদন ও ক্লিনিকে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে টিকা কেন্দ্রের সংখ্যা 1005টি। অনেকেই বাড়ির কাছে টিকা কেন্দ্র থাকলেও তার নাম জানেন না। অনেকে আবার সব হাসপাতালে যেতে ভরসা পান না। এ বিষয়ে সিটি কর্পোরেশনগুলোকে সব এলাকায় সচেতনতা বাড়ানোর আহ্বান আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেনের। কিন্তু বড় বড় মহানগরীতে সিটি কর্পোরেশন একটা আরো তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সভা করে সেখানে রেজিস্ট্রেশন সহায়তা বুথ করা এবং সেই ওয়ার্ডের সবচেয়ে কাছে কোন হাসপাতালটা আছে যেখানে টিকা দেওয়া হচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখা। কেন্দ্রগুলোতে সকাল 8টা থেকে বেলা 2:30টা পর্যন্ত টিকা নিতে পারবে সাধারণ মানুষ। এই প্রতিষ্ঠানগুলি বড়, তার জায়গা আছে, সেজন্য কোটাও বেশি দেওয়া আছে। কিন্তু আমাদেরকে এখন খতিয়ে দেখতে হবে যে ওখানে কোটা বাড়ানো যায় কিনা, এবং কোটা বাড়ালে তারা অতগুলো রোগী নিতে পারবে কিনা, তাদেরকে সুষ্ঠুভাবে সেবা দিতে পারবে কিনা, ভ্যাকসিন দিতে পারবে কিনা। যদি সম্ভব হয় তাহলে পরে আমরা বাড়িয়ে দিব। শুক্রবার টিকা কার্যক্রম বন্ধ, তবে অনলাইনে নিবন্ধন করা যাচ্ছে 24 ঘন্টায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে জিয়াউর রহমানকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। অন্যদিকে আওয়ামী লীগ নিজেদের মতো করে ইতিহাস রচনা করে ইতিহাসকে বিকৃত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আরো জানাচ্ছেন মারুফা রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। সেখানে অংশ নিয়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকারের উচিত ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জিয়াউর রহমানকে তার ভূমিকার জন্য ধন্যবাদ দেওয়া। আমার ধারণা ছিল এলাকার সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে জিয়াউর রহমানকে মরণোত্তর সম্বর্ধনা দিতে যে কাজটি তাদের করার কথা ছিল তারা করে নাই। বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যৌথ সভায় কথা বলেন বিএনপির আরেক নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা তাদের ইচ্ছামতো লিখার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা নিজেদের সুবিধা মতো তৈরি করার চেষ্টা করছে। আজকে বিশেষ করে বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিচ্ছে বিএনপি। তথ্য ইতিহাস তা বিকৃত করা হচ্ছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এই 50 বছরে সিটি নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে চট্টগ্রাম বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুর 1টার পর এই ঘোষণার কথা জানানো হয় গণমাধ্যমকে।
এর আগে ঢাকায় একটি সংবাদ সম্মেলনে 6 মহানগরে সমাবেশের ঘোষণা করেন বিএনপি নেতারা। বিভিন্ন সিটি নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থীরা ভোটে কারচুপির প্রতিবাদে এই সমাবেশের ডাক দেয়। এদিকে বিএনপি নেতাদের সরকারের পদত্যাগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক যুগ ধরে তাদের এই দাবি শুনছি, কিন্তু তাদের আন্দোলন এখন জনগণ দ্বারা প্রত্যাখ্যিত। বলেন, সরকারের পদত্যাগ নয়, বরং বিএনপির মতো দলকে জনবিচ্ছিন্ন করার জন্য তাদের টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত। শুক্রবার বিকেলে সরকারি বাসভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বিএনপি সবকিছু আসলে দেরিতে বুঝে, অপরাজনীতি করে নিজেদেরকে জনবিচ্ছিন্ন করা, এই রাজনীতি যেদিন বুঝতে পারবে সেদিন তারা জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে জনগণ মনে করে। নতুন করে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের বৈষম্য নিয়ে ক্ষুব্ধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকরা। তাদের অভিযোগ, প্রায় 20 মাস কর্পোরেশনে থেকেও এখনো নাগরিক সেবা থেকে বঞ্চিত তারা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যোগ হওয়া 18 ওয়ার্ডের কিছু ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগলেও নাগরিক সুবিধায় পিছিয়ে তারাও। তবে নতুন সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে সিটি কর্পোরেশনের সেবা নিশ্চিতে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির কর্তা ব্যক্তিরা। তালুকদার বিপ্লবের প্রতিবেদনে বিস্তারিত। 2017 সালে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয় পার্শ্ববর্তী 16টি ইউনিয়ন। এর মধ্যে ঢাকা উত্তরের সঙ্গে 8টি ও দক্ষিণের সঙ্গে 8টি ইউনিয়ন নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ডের সংখ্যা হয় 129টি। কিন্তু নতুন সম্প্রসারিত ওয়ার্ডগুলো সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও এখনও নানা নাগরিক সেবা থেকে বঞ্চিত ওয়ার্ডের বাসিন্দারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডগুলোর মতোই পাড্ডা, ভাটারা ও সাতারকুল 37, 38 ও 41 নম্বর ওয়ার্ড বিভিন্ন শ্রেণী ও পেশার এই জনপদে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি গেল প্রায় 2 বছরেও। জনসেবার মধ্যে তো আমরা এখনো মনে হয় পড়ি নাই তেমন একটা, ছোটখাটো বিচার টিচার যেগুলি পড়ে সেগুলি করে। এমনিতে যেটা একটা নাগরিক যতটুকু সুবিধা পাওয়ার, এটা এখনো কার্যক্রম আসলে শুরু হয়নি। তবে উত্তরের মেয়র বলছেন এসব ওয়ার্ড হবে আধুনিক এবং পরিকল্পিত। বাস্তবায়নের অপেক্ষায় 4025 কোটি 62 লাখ টাকার উন্নয়ন প্রকল্প। গুলশানে ঠিক যেই ধরনের রাস্তা হবে, ফুটপাথ হবে, লাইট হচ্ছে, ঠিক আজকে নতুন যে 18টি ওয়ার্ডে ঠিক এইভাবেই কিন্তু হবে। তো এই ওয়ার্ডকে কোনোভাবেই আমরা পিছিয়ে দেখছি না এবং আমাদের নতুন গন্তব্যস্থলে হবে কিন্তু এই ইস্টার্ন পার্ট অফ ঢাকার ওয়ার্ডগুলো। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন 18 ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থায় কিছুটা উন্নয়ন হয়েছে, কিন্তু মশক নিধন, রাস্তাঘাটের পরিচ্ছন্নতা আর জনপ্রতিনিধিদের জনবিচ্ছিন্ন থাকার অভিযোগ রয়েছে এসব ওয়ার্ডগুলোতে। রাস্তাঘাট রিক্সা চলতে পারতো না, এখন খুব উন্নত হয়েছে। রাস্তাঘাট গেলে হয়েছে, আর কিছু সেবা আমরা পাইনি। ওষুধের কার্যকারিতা কিছুটা কম, তো সেই বিষয়টা আমরা মাননীয় মহোদয়ের দৃষ্টিগোচর আমরা করছি। তবে 18 ওয়ার্ডের নাগরিক সেবা নিশ্চিতে বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিটা ওয়ার্ডে একটা করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করা হবে, যেখানে থাকবে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, থাকবে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র থাকবে, যেন কেউ অল্প খরচে কিছু অনুষ্ঠান সেখানে তারা কিন্তু করতে পারে। ব্যায়ামাগার থাকবে, একটা স্বাস্থ্য কেন্দ্র থাকবে, একটা লাইব্রেরি থাকবে। একই সাথে ওই এলাকায় খেলাধুলার মাননের জন্য মাঠের ব্যবস্থা করা হচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ডে বাস করে লাখ লাখ পরিবার। প্রত্যাশা পূরণের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন হবে এমন আশা সবার। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবারে পৌর নির্বাচনের খবর। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের 55 পৌরসভার নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের কাছে টানতে মাঠ ময়দান চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ প্রার্থীরা হলেও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় বিএনপি প্রার্থীরা। শত যোগ্য প্রার্থীকে বেছে নিতে নানা হিসেব নিকেশ করছেন ভোটাররা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
বরিশালের বানারীপাড়া ও মুলাদী পৌরসভায় প্রার্থীদের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। বানারীপাড়া পৌরসভায় আওয়ামী লীগ, বিদ্রোহী ও বিএনপির মেয়র প্রার্থী থাকলেও ভোটের মাঠে একতরফা প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী। বিএনপি প্রার্থীর গণসংযোগ নামমাত্র। তবে ভোটারদের মন জয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থী দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, আর জয়ের ব্যাপারে আশাবাদী তারা। নৌকার প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে এবং নৌকা অবশ্যই জয়ী হবে। সবার সহযোগিতা নিয়ে ড্রেনেজ ব্যবস্থা এমনভাবে দেওয়ার ব্যবস্থা করব যাতে বৃষ্টি হলেই জানি এই পৌরসভাটা হাঁটুর নিচে চলে না যায়। এদিকে মুলাদী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী নিয়ে অস্বস্তিতে দলের বিদ্রোহী প্রার্থী। বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী থাকলেও ভোটের মাঠে তেমন একটা সুবিধা করতে পারছেন না তারা। আগামী 14 ফেব্রুয়ারির নির্বাচনে জনবান্ধব একজনকে পৌর মেয়র নির্বাচিত করতে চান ভোটাররা। মাদক মুক্ত করবে, নারী নির্যাতন বন্ধ করবে, এই যে মেয়রই আমরা চাই। যার দ্বারা ভবিষ্যতে আমাদের পৌরসভায় উন্নয়ন হবে তাকেই আমরা মেয়র হিসেবে দেখতে চাই। নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। বানারীপাড়া পৌরসভায় কাগজের ব্যালটে এবং মুলাদী পৌরসভায় ইভিএম এ ভোট হবে। আমাদের সকল প্রস্তুতি আমরা যথাযথভাবে গ্রহণ করেছি। যশোরের চৌগাছা ও বাঘারপাড়ার পৌরসভায় চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। এই দুই পৌরসভায় বিএনপি মেয়র প্রার্থীদের অভিযোগ, নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। অনেক জায়গায় দেখা গেছে আমাদের মহিলা কর্মীরা যাওয়ার পরে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাদেরকে জীবননাশের হুমকি দিয়ে বের করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে আমাদের নেতাকর্মীদের হুমকি প্রদান করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা আমরা সংশয় প্রকাশ করছি। আর অভিযোগ অস্বীকার করে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। কোন নির্বাচনে মানুষ তো তাদেরকে ভোট দেবে না, অভিযোগ করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। যে উন্নয়ন ইতিমধ্যে সম্পন্ন করেছি, এর অন্তত আরো 4-5 গুণ উন্নয়ন আমরা আগামী 5 বছরে করতে পারবো। সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 52 জন ও 12 জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইনশাআল্লাহ নৌকা প্রতীকে সবাই ভোট দেবে। এই 1.5 লক্ষ মানুষের জন্য কাজ করব, এইটা হচ্ছে আমাদের অঙ্গীকার। ঠাকুরগাঁওয়ে রানী শঙ্কৈল পৌরসভা নির্বাচনে মেয়র পদে 12 জন, 33 জন কাউন্সিলর ও 13 জন মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকার উন্নয়ন আর নানান প্রতিশ্রুতি নিয়ে দিনরাত ভোটারদের কাছে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এছাড়া কিশোরগঞ্জের বাজিতপুর, করিমগঞ্জ ও হোসেনপুর, শেরপুরের শ্রীবর্দী ও নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল পৌরসভায় চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ দিনের প্রচারণার খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান এবং নেত্রকোনা থেকে সহকর্মী সোহান আহমেদ কাকন। শুরুতেই আতিক রহমান যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে। আতিক, কি অবস্থা দেখছেন শেষ মুহূর্তের প্রচারণার? ভোটাররাও বা কি বলছেন? ধন্যবাদ সজল। ইতিমধ্যেই কিন্তু আসলে আর কয়েক ঘন্টা বাকি রয়েছে, তারপরে কিন্তু প্রচারণা শেষ হবে। আমি রয়েছি টাঙ্গাইল গোপালপুর এলাকা এবং এই গোপালপুর এলাকায় ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে এবং টাঙ্গাইলের 2টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে হচ্ছে গোপালপুর এবং কালীহাতি পৌরসভা। এই পৌরসভাতে 4 জন মেয়র প্রার্থী তারা কিন্তু ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তৃণমূল ত্রিমুখী কিন্তু লড়াই অনুষ্ঠিত হবে এবং এই এলাকাবাসী বলছেন। তবে এই এলাকায় অর্থাৎ গোপালপুরে গত কয়েকদিন আগে আওয়ামী লীগ এবং বিদ্রোহী প্রার্থীর এই সংঘর্ষে একজন কিন্তু নিহত হয়েছে এবং যার কারণে এই এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপকভাবে তৎপর রয়েছেন এবং বিজিবি, র্যাব, পুলিশ প্রশাসন সকলেই কিন্তু আসলে গত 2 দিন যাবত এই এলাকাতে টহল দিচ্ছেন। যেহেতু আসলে এই অঞ্চলটি অনেকটাই যে ভোট কেন্দ্র অর্থাৎ 18টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে বেশ কিছু আসলে ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ মধ্যে রয়েছে। তবে আসলে ভোটারদের সংখ্যা থাকলেও তারা উপস্থিত হবেন এবং ভোট কেন্দ্রে যাবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা বলছেন যে ভোট সুষ্ঠু করতে যতটা নিরাপত্তা দেওয়া দরকার ভোটারদের তারা কিন্তু আসলে দিবেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো। কি অবস্থা, কেমন পরিবেশ, কেমন? আর ভোট? পরিবেশ ভালো, পরিবেশ ভালো। আমরা রকিবুল হক সানাকে ভোট দেব, এমনকি সে যোগ্য ব্যক্তি,
যোগ্য ব্যক্তি থেকে ভোট দেবো। আমাদের 14 ফেব্রুয়ারি আমরা নির্বাচনে যে পৌরসভায় কাজ করবে তাকে আমরা ভোট দেবো। আমরা জনগণ সবাই, হ্যাঁ না সংখ্যা নাই, গোপালপুরে কোনো সংখ্যা নাই। আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর, কোনো সমস্যা নাই। আমরা জনগণ সবাই আমরা যে 14 তারিখে আমরা ভোট দিয়ে আসবো। শুনছিলেন যে আসলে জনগণটা তারা প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন, যে এখানে যে নিরাপত্তা যেটি মানে কমতি থাকবে না। সজল, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আতিক রহমান টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন। এবারে নেত্রকোনা থেকে সোহান আহমেদ কাকন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সোহান, শেষ মুহূর্তের প্রচারণার খবর জানতে চাই এবং আইন শৃঙ্খলার কি অবস্থা সেখানে, এ বিষয়েও জানতে চাই আপনার কাছ থেকে। ভোটাররাও বা কি বলছে? জি, আসলে প্রথমেই জানিয়ে রাখতে চাই যে নেত্রকোনার 5টি পৌরসভা রয়েছে, 5টির মধ্যে কিন্তু 4টিতে নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং এটাই কিন্তু আসলে নেত্রকোনার সর্বশেষ পৌরসভা নির্বাচন। নেত্রকোনা সদর পৌরসভা নির্বাচনে কিন্তু আগামী রবিবার 14 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু আসলে প্রতিদিন এই পর্যন্ত প্রচারণার প্রতিদিন কিন্তু আসলে উৎসবমুখর এবং আনন্দমুখর পরিবেশে কিন্তু প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এখানে নেত্রকোনায়। আর মেয়র পদে কিন্তু 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে আওয়ামী লীগ থেকে রয়েছেন বর্তমান এবং 2বারের নির্বাচিত মেয়র নজরুল ইসলাম খান, তিনি কিন্তু আসলে প্রচারণায় শীর্ষে রয়েছেন। নেত্রকোনায় নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন করছেন আসলে নেত্রকোনা যুব দলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি কিন্তু আসলে প্রতিদিন আসলে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় কিন্তু আসলে এর মধ্যে কিছুক্ষণ আগে কিন্তু আমি জানাতে চেষ্টা করেছিলাম যে আসলে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে আওয়ামী লীগের একটি মিছিল কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে একটি মিছিল কিন্তু আসলে গিয়েছে। আসলে এই ছিল কিন্তু নেত্রকোনা পৌরসভার সর্বশেষ পরিস্থিতি। আসলে আগামী কাল থেকে সোহান আহমেদ কাকন জানাচ্ছিলেন নেত্রকোনার এই শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণার খবর। শিকদার গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার বিকেল 5টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে তার নিথর দেহ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবার শরীয়তপুরে বিশিষ্ট এই শিল্পপতির দাফন সম্পন্ন হবে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদার ব্যবসায়িক ক্ষেত্রে যেখানেই হাত দিয়েছেন কর্মদক্ষতা এবং নেতৃত্ব গুণে সেখানেই হচ্ছেন অসম্ভব সফল। বুধবার দুপুরে দুবাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা বিশিষ্ট এই শিল্পপতি, সমাজসেবী, বীর মুক্তিযোদ্ধা ও সফল এই উদ্যোক্তার দেশে বিদেশে রয়েছে অগণিত সফল ব্যবসা। এসব প্রতিষ্ঠানে কাজ করা অসংখ্য কর্মকর্তা কর্মচারীদের এতদিন তিনি আগলে রেখেছিলেন পরম মমতায় শাসনে, যে কারণে শুক্রবার তার মরদেহ আসার খবরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এত শোভনোদ্যায়ের ভিড় অপেক্ষা। উনি অসম্ভব ভালো মানুষ ছিলেন, যে উনি কখনোই চাকরি থেকে কাউকে স্যাক করেননি। ওনার মনটা অত্যন্ত বড় ছিল, উনি দরিদ্রের বন্ধু ছিলেন। দুবাই থেকে তার মরদেহ বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিকাল 5টার দিকে। এ সময় জয়নুল হক শিকদারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। আজকে শিকদার চাচার অবদান অনেক। বেসরকারি ব্যাংক, শিকদার মেডিকেল কলেজ, হসপিটাল, বেসরকারি, একেবারে গ্রামে আমাদের বাড়িতে আপনার কার্তিকপুরের মধুপুর গ্রামে কিন্তু একটু বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনি গড়ে তুলেছেন। 91 বছর বয়সে না ফেরার দেশে বিশিষ্ট ব্যবসায়ী জয়নুল হক শিকদার রেখে গেছেন 5 ছেলে ও 3 মেয়ে। তার ছেলে রিক হক শিকদার বাবার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। আমরা সবাই হারাই ফেলেছি, আপনাদের চাচাদের আপনারা হারাই ফেলেছেন, আপনারা খালি দোয়া চাই। বিমানবন্দর থেকে জয়নুল হক শিকদারের নিথর দেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির বাসায়। শনিবার সকাল 10টায় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারপর হেলিকপ্টার যোগে সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। আর খবর নিয়ে ফিরছি একটু পর, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। রাজধানীর ওয়ারীতে সজীব হাসানের নৃশংসভাবে খুন হওয়ার পেছনের কারণ অসম প্রেম ও কলহ। শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন একমাত্র আসামি পারভিন। পারিবারিক কলহের কথা বলেছেন পরিবারের সদস্যরা। মাসুদুল্লাহ বনির রিপোর্ট। বছর পাঁচেক আগে রাজধানীর ওয়ারীর স্বামীবাগে এই বাড়িতেই শাহনাজ পারভিনকে স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নিয়েছিলেন সায়দাবাদ বাস কাউন্টারে চাকরি করা সজীব হাসান। সেই বাড়িতেই কথিত প্রেমিকার হাতে নৃশংসভাবে খুন। সজীব ও পারভিনের সম্পর্ক নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে সজীবকে হত্যার পর। সজীবের স্বজনরা মরদেহ নিতে এসে অপেক্ষায় ছিলেন মিটফোর্ড হাসপাতালের মর্গের সামনে। তারা জানান 2011 সালে সজীব গ্রামের বাড়ি ঝিনাইদহে পারভিনকে স্ত্রী পরিচয় দিয়ে নিয়ে যান, কিন্তু তাদের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। 11 বছর ওদের সংসার দিব না। 11 বছর, কিন্তু ওই মহিলাটা আরেকটা সংসার ছিল। এটা আমরা জানি না, এটা আমরা গতকালকে জানছি। ওই মহিলার বয়স তো 50-এর উপরে বেশি, এটা এজন্য আমরা মেনে নিয়েছিলাম না। 2 দিন আগে প্রায় 20 ভরি গহনা, 1 লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন সহ সজীবের বাড়িতে আসেন পারভিন। বউতে চাকরি করতে দেয় না, বউ একবার সিআইডি অফিসার ইডা পরিচয় দিয়ে বেড়ায় আর কি। বৃহস্পতিবার কলহের এক পর্যায়ে সজীবকে খুন করেন পারভিন। পরে বাঁচার জন্য ফোন দেন স্বামীকে। তার স্বামী পুলিশ সহ গিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার করে মরদেহ। তদন্ত করে দেখছি অনেক কারণে থাকতে পারে। সে স্বীকার করছে তারা হত্যা করেছে, আর হলো তার প্রতি জিদ দেওয়ার কারণে তারা টুকরো টুকরো করেছে আর কি, 5 টুকরো করেছে। শুক্রবার দুপুরে পারভিনকে হাজির করা হয় আদালতে। সেখানে দেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। পরে কারাগারে পাঠানো হয় তাকে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। কমলাপুর রেল স্টেশন থেকে পর্যাপ্ত দূরত্বে মেট্রো রেলের স্টেশন নির্মিত হবে। সেক্ষেত্রে মেট্রো রেলের জন্য কমলাপুর রেল স্টেশন ভাঙার প্রয়োজন নেই বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্থপতি মোবাশ্বির হোসেনও মনে করেন কমলাপুর রেলওয়ে স্টেশনকে অক্ষত রেখে বিকল্প পরিকল্পনা করা সম্ভব। আশ্বস্ত করেছেন রেলমন্ত্রীও। জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনকে রেখেই সব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রথম মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল হয়ে শেষমেশ যাবে কমলাপুর। মেট্রো রেল 1 রাজধানীর এয়ারপোর্ট থেকে শুরু হয়ে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের গন্তব্য কমলাপুর। রাজধানীর আরেক মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে উড়াল সড়ক এয়ারপোর্ট থেকে শুরু হয়ে বনানী, মগবাজার, কমলাপুর হয়ে যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। এসব মেগা প্রকল্পকে ঘিরে কমলাপুরকে নিয়ে নতুনভাবে ভাবছে সরকার। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মাল্টি মোডাল হাব নির্মিত হবে কমলাপুরে, যে কারণে খবরের অন্যতম শিরোনাম ভাঙা পড়ছে কমলাপুর রেল স্টেশন। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে তাদের জন্য ভাঙার প্রয়োজন পড়বে না কমলাপুর রেল স্টেশন। স্টেশন থেকে কমপক্ষে 30 মিটার দূরে হচ্ছে মেট্রো রেলের স্টেশন। আমাদের মেট্রো স্টেশনের জন্য তাদের কোনো এফেক্টেড হচ্ছে না। স্টেশন বিল্ডিং এর জন্য কমলাপুর বর্তমানে স্টেশন বিল্ডিং এফেক্টেড হচ্ছে না, কারণ এই বিল্ডিংটা আমাদের স্টেশন থেকে 30 মিটার দূরে আছে। এ বিষয়ে এরই মধ্যে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে দেশের খ্যাতনামা স্থপতিগণ সাক্ষাৎ করেছেন রেলমন্ত্রীর সঙ্গে। স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বির হোসেন বলছেন, কমলাপুর স্টেশন না ভেঙেই বিকল্প পরিকল্পনা অনুযায়ী অন্য সব বহুতল স্থাপনা নির্মাণ সম্ভব। ডুপ্লিকেট করে ইতিহাস সংরক্ষণ করা সম্ভব না। ওনারা যা যা চাচ্ছেন, জাপানি কোম্পানি এটির কার্যক্রম হাতে নিয়েছেন, তারা যা যা জিনিস করতে চাচ্ছেন, আমরা মনে করি স্থপতি হিসাবে এই সবকিছুই অল্টারনেটিভ প্রস্তাবনার মাধ্যমে করা সম্ভব, এই স্টেশনটিকে সম্পূর্ণ অক্ষত রেখে। রেলমন্ত্রী বলছেন, বিভিন্ন মেগা প্রকল্পের কারণে ভবিষ্যতে কমলাপুরকে উন্নত বিশ্বের আদলে গড়ে তোলা হবে। কমলাপুর স্টেশন ভাঙার সূত্রে এগুলো ভুল তথ্য আপনারা দিচ্ছেন। আমরা সমস্ত কমলাপুর যে স্টেশন এবং আশেপাশে যা কিছু আমাদের রেলের স্থাপনা আছে, সমস্ত কিছুকেই আমরা রিমডেলিং করতেছি। তবে এখানে আমরা চেষ্টা করছি, যেহেতু রেল স্টেশনটা আমাদের ঐতিহ্য বহন করে, সেটিকে আমরা ঠিক রেখে আমাদের এই উন্নয়ন পরিকল্পনাটা আমরা বাস্তবায়ন করতে পারি কিনা, সেটির জন্য আমরা চেষ্টা করছি। কমলাপুর রেল স্টেশন এবং শাহজাহানপুর রেলওয়ে আবাসিক এলাকা ঘিরে বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে এগুচ্ছে রেলপথ মন্ত্রণালয়। তাকে বলা হচ্ছে মাল্টি মোডাল হাব। জাপানের কাজিমা কর্পোরেশনের পরামর্শ অনুযায়ী তা বাস্তবায়নে এগিয়ে চলছে প্রকল্প। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যার সংবাদের পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শীতের শেষে বাজারে সবজির যথেষ্ট যোগান থাকায় ক্রেতাদের নাগালে রয়েছে সবজির দাম। তবে ব্যাগ ভর্তি সবজি কিনলেও সয়াবিন তেল ও চালের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ক্রেতাদের। এক মাসের ব্যবধানে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 100 টাকার বেশি। এই অতিরিক্ত দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ চায় ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির সমর্থকরা। টানা 6 দিন ধরে চলা বিক্ষোভে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও একত্রিত হয়। এসবের মাঝে সুচি সরকারের আরও এক মন্ত্রী ও রাখাইনের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তবে শুক্রবার 23,000-এর বেশি কারাবন্দীকে মুক্তির ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। ভারতের তামিলনাড়ুর বিধুনগরে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 36 জন। কারখানাটিতে বিস্ফোরণের সময় গোটা এলাকায় কম্পন অনুভূত হয়। প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতশবাজির সঙ্গে রাসায়নিক পদার্থ মেশানোর সময় বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে তুষার ঝড়ে বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 65 জন। বৃহস্পতিবার একসঙ্গে 75 থেকে 100টি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। স্থানীয় পুলিশ জানায় টেক্সাসের ফোর্থ ওর্থ এলাকার ইন্টারস্টেট 35 নামের ওই মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।